বৈশাখের এই রৌদ্রোজ্জ্বল পরন্ত বিকেলে আপনাদের সকলকেই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল প্যানভিশন টিভির স্বাস্থ্য বিষয়ক সরাসরি নিয়মিত আয়োজন শরীর ও মন অনুষ্ঠানটি প্যানভিশন টিভির স্বাস্থ্য বিষয়ক অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্যানভিশন হেলথ থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আমাদের আজকের এই প্রোগ্রামে আপনারাও চাইলে সরাসরি যুক্ত হতে পারেন স্ক্রলে দেখানো নাম্বারটিতে ফোন করার মাধ্যমে অথবা ফেসবুক এবং ইউটিউবে কমেন্ট করার মাধ্যমে আমাদের আজকের আলোচনার প্রাসঙ্গিক যে কোনো প্রশ্ন কিংবা আপনাদের কোনো অনুভূতি বা মতামত আপনারা জানাতে পারেন। দর্শক, আমরা আজকে কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। আমাদের আজকের আলোচনা বিষয় ক্রনিক হেপাটাইটিস বি, নীরব ঘাতক। জানুন, সচেতন হন এবং সুস্থ থাকুন। দর্শক, এ বিষয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশিষ্ট মেডিসিন, লিভার ও গ্যাস্ট্রোএন্টারোলজি বিশেষজ্ঞ, যিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগে কর্মরত রয়েছেন। বিশিষ্ট মেডিসিন, লিভার ও গ্যাস্ট্রোএন্টারোলজি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আরিফুর রহমান। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্যানভিশনের দর্শক শ্রোতাদের আন্তরিক অভিনন্দন। আমরা আজকে আপনাদের সাথে আছি ক্রনিক হেপাটাইটিস বি, একটি নীরব ঘাতক, এই সম্পর্কে একটু সংক্ষেপে আমরা আলোচনা করব। আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য হচ্ছে আমরা কিভাবে এই রোগ সম্পর্কে একটু জানতে পারি, সচেতন হতে পারি এবং এর পরবর্তী যে ফলাফল, মানে রোগের যে জটিলতা থেকে আমরা মুক্ত হতে পারি, সেই সাথে সমাজ, দেশ থেকে এই রোগটাকে কীভাবে নির্মূল করতে পারি সে বিষয়ে আমরা একটা আলোচনা করব ইনশাআল্লাহ। তো আপনারা আপনাদের সাথে থাকবেন। আপনাদের যে কোনো মতামত বা প্রশ্ন থাকলে আমাদের জানাবেন, ইনশাআল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। দর্শক, আপনারা নিশ্চয়ই আমাদের আজকের আলোচনার শিরোনাম থেকেই বুঝতে পেরেছেন যে ক্রনিক হেপাটাইটিস বি একটি নীরব ঘাতক। জানুন, সচেতন হন, সুস্থ থাকুন। দর্শক, আমরা আজকে শুরুতেই এই হেপাটাইটিস বি শব্দটার সঙ্গে নিশ্চয়ই আপনারা পরিচিত, কিন্তু এটা কিভাবে নীরব ঘাতক এবং এখান থেকে কিভাবে আত্মরক্ষা করা যেতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমাদের সম্মানিত অতিথি আজকে আমাদের সঙ্গে আলোচনা শেয়ার করবেন। আপনারা আমাদের সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত। আশা করি এই আলোচনা আপনাদের উপকারে আসবে ইনশাআল্লাহ। ডক্টর আরিফুর রহমান, আপনি বেশ কিছুদিন ধরেই ঢাকা মেডিকেল কলেজে কর্মরত আছেন। আপনি মেডিসিন, লিভার এবং গ্যাস্ট্রোএন্টারোলজি রোগী দেখছেন। আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো, সেটি হচ্ছে হেপাটাইটিস বি। আমরা শুরুতেই আপনার কাছ থেকে জানতে চাইবো যে হেপাটাইটিস বি এই বিষয়টি আসলে কি। অনেক ধন্যবাদ আমার প্রিয় উপস্থাপক ডক্টর মুখলিসুর রহমান ভাই। সেই সাথে প্যানভিশন কর্তৃপক্ষকে আমার আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য এবং কিছু দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। শুরুতেই আমি যে প্রশ্নটি করলেন আমাদের উপস্থাপক, সেই প্রশ্নের আলোকে দর্শক শ্রোতাদের বলতে চাচ্ছি, ক্রনিক হেপাটাইটিস বি মানে হেপাটাইটিস বি একটি ভাইরাসজনিত, একটি ক্যান্সারাস ভাইরাস বলা যায়। এটা নীরব ঘাতক আমরা এই জন্য বলছি যে অনেক রোগী বা অনেক মানুষ জানেনই না তার শরীরে নীরবে এই মারাত্মক একটি জীবাণু বহন করে চলছেন। তখনই তিনি জানতে পারেন যখন কোনো ক্ষেত্রে তিনি কাউকে রক্ত দিতে যান অথবা দেশ বিদেশে চাকরির জন্য কোনো স্ক্রিনিং টেস্ট করতে যান, তখনই হয়তো হঠাৎ করে তার ধরা পড়ে। যখনই এটা তার ধরা পড়ে তখনই তার মনে হয় যে যেন তার আকাশ ভেঙে পড়লো মাথায়, তিনি হতাশ হয়ে যান। তো আমরা এই পর্যায়ক্রমে এই বিষয়গুলো আলাপ করব। আসলে আমরা কি তাহলে হেপাটাইটিস বি হচ্ছে মূলত একটি ভাইরাস এবং এই ভাইরাস জনিত রোগ যখন হয় সেটাকে আমরা হেপাটাইটিস বি ভাইরাস জনিত রোগ হিসেবে আমরা জানি। আমরা আপনার কাছে একটু জানতে চাই যে এটা নিয়ে কোনো ধরনের জরিপ আছে কিনা, যে হেপাটাইটিস বিতে আক্রান্ত রোগীর সংখ্যা বা মানুষের সংখ্যা বিশ্বব্যাপী কীরকম রয়েছে বা বাংলাদেশে কীরকম রয়েছে? অনেক ধন্যবাদ। সারা বিশ্বে বর্তমানে যে ডাটাটা রয়েছে সেটা হচ্ছে 250 থেকে 260 মিলিয়ন লোক এই হেপাটাইটিস বি রোগে আক্রান্ত এবং এটা দিন দিন বাড়তেছে। কেন বাড়তেছে সেটার কারণ হচ্ছে যেটা আমরা বললাম যে অনেকেই তার শরীরে নীরবে এটা বহন করে চলছেন। তার মাধ্যমে তার পার্শ্ববর্তী, তার ওয়াইফ অথবা তার সারাউন্ডিং যে লোকজন আছে, এটা ট্রান্সমিশন হচ্ছে। মানে যারা আগে ছিল রোগটা সেও জানে না এবং তার মাধ্যমে আরেকজনের কাছে যাচ্ছে, সেও জানে না। অথবা কোনো মা যদি আক্রান্ত থাকে, তার বাচ্চাদের এটা ট্রান্সমিশন হচ্ছে, ছড়িয়ে যাচ্ছে। ফলে দেখা গেছে যে এটা দিন দিন এর প্রাদুর্ভাব বেড়েই চলছে। এবং বাংলাদেশের যে ডাটাটা আছে, বাংলাদেশে আমাদের প্রায় টোটাল জনসংখ্যার 8% বা 8% লোক
এই হেপাটাইটিস বি আক্রান্ত এটা আছে। কিন্তু একটি ভয়াবহ সংখ্যা। হ্যাঁ, 100 জনের মধ্যে 7 জন বা 8 জন যদি হেপাটাইটিস বি এর জীবাণু বহন করে বা এই রোগ কেউ বহন করে, তাহলে তো এটা নিঃসন্দেহে একটি ভয়ঙ্কর বিষয়। আমরা আসলে শুরুতে আমরা এই বিষয়ে ডিটেলস আপনার কাছে জানবো। আমাদেরকে কি আপনি শুরুতে একটু আশার বাণী শোনাবেন যে এই হেপাটাইটিস বি থেকে আত্মরক্ষা করে মানে এটা প্রতিরোধ করা সম্ভব কিনা, বা এখান থেকে এটা মুক্ত জীবনযাপন করা সম্ভব কিনা? অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা হয়তো জেনে খুব খুশি হবেন, এই ভাইরাসটা মারাত্মক হলেও এটা প্রতিরোধের যথেষ্ট ব্যবস্থা সারা বিশ্বে আছে এবং বাংলাদেশেও আছে। আচ্ছা, তার মানে আমরা এটা থেকে মানে এটার প্রথমে আমরা একটু ভয় পেয়ে যাচ্ছিলাম যে আসলে এটা একটা জীবনঘাতী একটা রোগ, যেহেতু আত্মরক্ষামূলক বা প্রতিরোধমূলক ব্যবস্থা আছে, আমরা সেগুলো আপনার কাছে শুনবো। আমাদেরকে আপনি এই পর্যায়ে জানাবেন যে এই হেপাটাইটিস বি এটি আসলে মানুষের থেকে আরেকজন মানুষে কিভাবে ছড়ায়? অনেক ধন্যবাদ। হেপাটাইটিস বি মানুষ থেকে মানুষে যেভাবে ছড়ায় সেটা হচ্ছে মানে সাধারণত এটা আমাদের ছড়াতে পারে একজন আক্রান্ত মানুষ সে যদি অন্য একজন মানুষকে রক্ত দেয়, মানে রক্ত সঞ্চালনের সঠিক পদ্ধতি অবলম্বন না করা হয়, মানে স্ক্রিনিং টেস্ট না করা হয়, সেক্ষেত্রে অনিরাপদ রক্ত যদি সঞ্চালন করা হয় তার মাধ্যমে যেতে পারে। অথবা বিবাহ বহির্ভূত যদি কোনো কারোর সাথে দৈহিক মিলনের কোনো সম্ভাবনা থাকে, আক্রান্ত ব্যক্তি যদি এরকম আক্রান্ত থাকে তাহলে এটা অন্যের মাধ্যমে ছড়াতে পারে। অথবা মা যদি আক্রান্ত থাকে তাহলে সন্তানের মাধ্যমে চলে যেতে পারে। অথবা একটা লোক হেপাটাইটিস বিতে আক্রান্ত, তিনি যদি কমন কিছু জিনিস ব্যবহার করেন, যেমন হচ্ছে কারো যদি রেজার অথবা টুথব্রাশ, অথবা আমরা যেটা কমন যেটা হয় সেটা হচ্ছে সেলুনে যে আমরা চুল কাটি বা চুল কাটা হয়, একটা লোক সেলুনে দেখা গেছে একাধিক লোক চুল কাটতেছে, মানে কার হেপাটাইটিস বি কে আক্রান্ত এটা কিন্তু আমরা জানা সম্ভব না, মানে সুযোগই নাই। তাহলে একটা লোক যদি আক্রান্ত থাকে তাহলে এই একই ধরনের ইনস্ট্রুমেন্ট বা ছুরি কাঁচি আরেকজনকে ব্যবহার করা হচ্ছে, সেটার মাধ্যমে ছড়াতে পারে। আর কিছু মানে খুব রেয়ার কিছু ট্রান্সমিশনের কিছু বিষয় আছে, যেমন হচ্ছে এটা আমাদের হয়তো দেশের প্রেক্ষাপটে হয় না, যারা আপনার মনে করেন আকুপাংচার করে অথবা ট্যাটুইং করতে পারে সেক্ষেত্রে হতে পারে। অথবা ডেন্টাল যে প্রসিডিউরগুলো, ডেন্টাল যদি আনস্টেরিলাইজড ইনস্ট্রুমেন্ট থাকে সেক্ষেত্রে এটা ট্রান্সমিশন হতে পারে। অথবা আমাদের মেয়েদের জন্য যেটা হয় যে ইয়ার পিয়ার্সিং, মানে কান ফোটানো, অনেক সময় এটা পার্লারে বা বিভিন্ন রকম অনিরাপদ জায়গায় যেখানে সঠিক স্টেরিলাইজেশন পদ্ধতি থাকে না, মানে একই যন্ত্র দিয়ে যদি একাধিক জনের শরীরে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমাদের মানে যারা ড্রাগ অ্যাবিউজার, মানে ড্রাগ এডিক্ট, যারা একই সুই বা নিডেল বারবার ইউজ করতেছেন অথবা শেয়ার করতেছেন, আর সেক্ষেত্রে এটা আক্রান্ত মানে এইভাবে আক্রান্ত হতে পারে, একজনের মাধ্যমে একজন ছড়াতে পারে। রক্ত পরিসঞ্চালনের মাধ্যমে তো ছড়াতে পারে, সেটা আমি বলেছি, রক্ত সঞ্চালনের মাধ্যমে এটা মানে অনিরাপদ রক্ত সঞ্চালিত হয় সেক্ষেত্রে এটা ছড়াতে পারে। আমাদের রক্ত সঞ্চালনের ক্ষেত্রে যে স্ক্রিনিং টেস্টগুলো রয়েছে সেটার মধ্যে তো হেপাটাইটিস বি রয়েছে। হেপাটাইটিস বি রয়েছে। জি, অনেক ধন্যবাদ। আচ্ছা, আমাদেরকে আপনি হেপাটাইটিস বি সম্পর্কে কিন্তু অনেকের বেশ কিছু ভুল ধারণা আছে, বিশেষ করে আমাদের দেশেও বা অনেক সময় সাধারণ মানুষের ভিতরে হেপাটাইটিস বি এর নামটা শুনলে অনেকেই আটকে ওঠেন যে এই বুঝি জীবন শেষ, তার জীবনের বুঝি আর আশা নেই। এই ভুল ধারণাগুলোর ব্যাপারে আপনি কি বলবেন? অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন প্রিয় দর্শক শ্রোতা। মানে আমি একটা আমরা যে রোগীগুলো পাই, আমি জাস্ট একটা গল্প যদি বলি এইভাবে, যে একটা লোক মানে সে নিম্ন মধ্যবিত্তের একটা গ্রামের লোক, সে চিন্তা করছে দেশে মানে খুব কিছু করতে পারছেন না, তো কোনো মিডল ইস্টের কোনো একটা দেশে যাবেন, সব হয়তো যতটুকু তার সয় সম্বল আছে বিক্রি করে দেশের বাইরে যাবেন। তো হঠাৎ করে তিনি সব কিছু রেডি করলেন, বিক্রি করলেন, কিন্তু এই মেডিকেল করার সময় যেটা আমরা বলি সাধারণ ভাষায়, সে হেপাটাইটিস বি তার ধরা পড়লো। তখন কিন্তু মেডিকেলি তাকে আনফিট ঘোষণা করলো। তখন তার মাথায় কিন্তু একটা আকাশ ভেঙে পড়ার মতো একটা অবস্থা, যে তার সর্বশান্ত হওয়ার মতো অবস্থা। তখন সে কিন্তু অনেক মানে হতাশ হয়ে যায় এবং ডিপ্রেশনে চলে যায়, এবং তখন মানে সে বিদেশে যেতে পারবে কিনা, চাকরি করতে পারবে কিনা, এটা একটা তার একটা কমন প্রশ্ন চলে যায়, এবং সে মানসিকভাবে অনেক হতাশাগ্রস্ত হয়ে যায়। তো সেক্ষেত্রে তাদের জন্য পরামর্শ হচ্ছে, দেখেন এটা সাধারণত মিডল ইস্ট কান্ট্রিতে এই হেপাটাইটিস বি যাদের পজিটিভ থাকে তাদের ক্ষেত্রে স্ট্রিক্টলি প্রোহিবিট করা হয় যে এটা তাদেরকে এমপ্লয়ি হিসেবে নেওয়া হয় না, কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রি বা ইউরোপিয়ান কান্ট্রিতে এটা কিন্তু এটা কোনো সমস্যা না, সেখানে মানে এটা জবের জন্য বা অন্য কোনো উদ্দেশ্যে এটা যাওয়া যাবে।
আচ্ছা, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে এটা আরেকটা কমন ধারণা হচ্ছে, ভুল ধারণা হচ্ছে যে হেপাটাইটিস বি যখন একবার কারো পজিটিভ হয় তার ধারণা হচ্ছে যে তার জীবন প্রায় শেষ, হয়তো বা আমি আর আমার জীবন শেষ, জীবনের আর কিছুই নাই। আসলে কিন্তু বিষয়টা এরকম না। আমরা ধাপে ধাপে আসতেছি। সাধারণত শতকরা 90% মানুষের ক্ষেত্রেই এই ভাইরাসটা কোনো ক্ষতিই করে না, স্বাভাবিক মানুষের মতোই সুস্থ মানুষের মতো সে জীবনযাপন করতে পারে। তবে শর্ত হচ্ছে, যেটা যদি আমরা এভাবে উদাহরণ দিই, যেমন ডায়াবেটিস যে রোগটা, এটা যেমন মানে প্রতিরোধযোগ্য কিন্তু সম্পূর্ণভাবে কিউর করা সম্ভব না, হেপাটাইটিস বা ক্রনিক হেপাটাইটিস বি রোগটা কিন্তু এরকমই। একে হয়তো আপনি সম্পূর্ণ নির্মূল করতে পারবেন না, কিন্তু আপনি সঠিক ফলো আপ, সঠিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি যদি চলেন তাহলে সারা জীবনই আপনি সুস্থ থাকতে পারবেন ইনশাআল্লাহ। সুস্থ স্বাভাবিক কর্মক্ষম জীবন সুস্থ স্বাভাবিক কর্মক্ষম জীবন এটার মানে পালন করা সম্ভব। অনেক ধন্যবাদ। আমরা আসলে হেপাটাইটিস বি সম্পর্কে যে ভুল ধারণাগুলো আপনি আমাদেরকে জানালেন, আশা করি আমাদের দর্শকরা এখান থেকে বুঝতে পারবেন যে আসলে হেপাটাইটিস বি পজিটিভ আসতেই পারে এবং এটা আসলে খারাপভাবে দেখার কিছু নেই। এই বিষয়টা যদি আপনি একটু বলতেন যে আসলে যেমন হেপাটাইটিস বি একটি ভাইরাসজনিত রোগ বা একটা জীবাণু বহন করে, আবার এইচআইভি সেটাও একটা রোগ। তো অনেকে যেমন এইচআইভি রোগটা হলেই অনেকে একটু খারাপভাবে দেখে। হেপাটাইটিস বি এর সঙ্গে সেটা নিয়ে কিছু বলবেন কিনা? অনেক ধন্যবাদ। দেখেন, বর্তমান এইচআইভি বা এইডস অথবা টিউবারকুলোসিস বা টিবি সম্পর্কে মাস মিডিয়া অথবা আমাদের মাধ্যমে মানে অথবা যে কোনো মিডিয়ার মাধ্যমে, প্রিন্ট মিডিয়া বলেন, ইলেকট্রনিক মিডিয়া বলেন, যেভাবে বা রাষ্ট্রীয়ভাবে বেসরকারিভাবে যেভাবে প্রচারণা চালানো হয় বিভিন্ন এনজিওর মাধ্যমে, হেপাটাইটিস বি সম্পর্কে কিন্তু এতটা প্রচারণা নাই। মানে হেপাটাইটিস বিটা একটা নীরবঘাতক, একটা ক্যান্সারাস ভাইরাস, একটা ভয়াবহ একটা ভাইরাস, সে সম্পর্কে কিন্তু খুব বেশি প্রচারণা নাই। আমাদের আজকের অনুষ্ঠান করার উদ্দেশ্য হচ্ছে মানুষকে অন্তত ন্যূনতমভাবে একটু সচেতন করা এই রোগ সম্পর্কে, যেহেতু এটা সম্পূর্ণভাবে প্রতিরোধযোগ্য। একটা বিষয় হচ্ছে আমি একটু বলে রাখি যে আমি একটা দর্শক শ্রোতাদের একটা পরিসংখ্যান দিতে চাই যে আমাদের এই ভাইরাসটার মানে কিভাবে আমাদের শরীরে বাসা বাঁধে অথবা কিভাবে এটা নীরব ঘাতক রোগে পরিণত হয়। আমি একটু সময় নিচ্ছি আপনার কাছে। সাধারণত এই হেপাটাইটিস বি দুইভাবে আমাদের শরীরে তার উপস্থিতি মানে প্রমাণ করতে পারে। একটা হচ্ছে স্বল্পমেয়াদী প্রদাহ, মানে যাকে বলি অ্যাকুট ভাইরাল হেপাটাইটিস বি, আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী লিভারের প্রদাহ, যাকে বলে আমরা ক্রনিক হেপাটাইটিস বি। জি, সাধারণত বলা হয়ে থাকে যে এই স্বল্পমেয়াদী যে রোগটা হয় এর শতকরা 90 থেকে 95% মানুষই 6 মাসের মধ্যে সম্পূর্ণরূপে ভালো হয়ে যায়। অর্থাৎ হেপাটাইটিস বি যখন তার স্বল্পমেয়াদী রোগ তৈরি করে তাদের ক্ষেত্রে 6 মাসের মধ্যে এটা সম্পূর্ণরূপে ভালো হয়ে যায় এবং এইচবিএস নেগেটিভ হয়ে যায়। এবং 5 থেকে 10% মানুষ এটা দীর্ঘমেয়াদী, মানুষের ক্ষেত্রে এটা দীর্ঘমেয়াদী লিভার ডিজিজ তৈরি করতে পারে এবং তাদের ক্ষেত্রে এটা সারা জীবনেই এটা হচ্ছে তাকে বহন করতে হয়। তাদের ক্ষেত্রে একটু পরে আসতেছি। এই যে যাদের শতকরা 90 থেকে 95% যাদের এটা ক্লিয়ার হয়ে গেল, তারা সম্পূর্ণরূপে ইনশাআল্লাহ এখান থেকে ভালো হয়ে যায়, তাদের ক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে পারে যে কাদের ক্ষেত্রে এটা মানে সম্পূর্ণরূপে ভালো হয়ে যায় আর কাদের ক্ষেত্রে এই 5 থেকে 10% এরা কারা? এরা কাদের ক্ষেত্রে এরা ক্রনিক মানে দীর্ঘমেয়াদী লিভার রোগ তৈরি করে? এরা হচ্ছে তারাই যাদের হচ্ছে মা যাদের আক্রান্ত আছে, মা থেকে যদি বাচ্চাতে এটা ট্রান্সমিশন হয় তাহলে তার দীর্ঘমেয়াদী লিভার রোগ হওয়ার সম্ভাবনা শতকরা 90%। জি, সাধারণত যখন বয়স বাড়ার সাথে সাথে যখন এই রোগটা একজনের কাছ থেকে একজন ট্রান্সমিশন হবে, তার কিন্তু দীর্ঘমেয়াদী লিভার রোগ হওয়ার সম্ভাবনা কম থাকবে। যেমন আরেকটা আমরা উদাহরণ দিই, যদি বলা হয় যে যদি 5 বছরের মধ্যে একটা বাচ্চা আক্রান্ত হয় তাহলে দেখা গেছে তার দীর্ঘমেয়াদী লিভার রোগ হওয়ার সম্ভাবনা মাত্র 30%, এবং অ্যাডাল্ট মানে একদম প্রাপ্তবয়স্ক মানুষ যদি এটা আক্রান্ত হয় তার দীর্ঘমেয়াদী রোগ হওয়ার সম্ভাবনা মাত্র 5%। তাহলে আমরা একটু যদি সামারি করি, মানে অ্যাকুট হেপাটাইটিস মানে স্বল্পমেয়াদী যে রোগটা হয় এটা শতকরা 90 থেকে 95% ক্ষেত্রে এটা সম্পূর্ণরূপে ভালো হয়ে যায়। এবং যাদের শুধুমাত্র মা থেকে বাচ্চাদের যদি হয় অথবা একদম ছোট বয়সে যদি আক্রান্ত হয় কেউ, তাহলে সেক্ষেত্রে এটা দীর্ঘমেয়াদী হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য কারো যদি হেপাটাইটিস বি এইচবিএস পজিটিভ হয়, আপনি দেখবেন যে একটা মানুষ তার হয়তো 40 বছরে ধরা পড়েছে, অথবা একটা মানুষ যখন বিদেশে যাবে হয়তো 40 বছর, 45 বছর বা 35 বছর ধরা পড়েছে। এই সময় কিন্তু সে সম্পূর্ণরূপে সুস্থ ছিল, সে হয়তো জানেই না যে সে একটা নীরব ঘাতক নিয়ে তার শরীরে বহন করে যাচ্ছে। তাহলে সে কীভাবে বেঁচে আছে? তাহলে এটার ক্ষেত্রে আমরা এটার লজিক দিতে পারি যে এই রোগটা সাধারণত সবার ক্ষেত্রে কোনো মারাত্মক কোনো ব্যাধি সৃষ্টি করে না। এখন প্রশ্ন হচ্ছে তাহলে কেন আমরা সচেতন হব, কেন চিকিৎসা নেব? প্রশ্নটা এটা আসতেই পারে। এখন এটার উত্তর হচ্ছে যাদের ক্ষেত্রে এটা ক্রনিক লিভার ডিজিজ বা দীর্ঘমেয়াদী প্রদাহ তৈরি করে
তাদের ক্ষেত্রে দেখা গেছে যে এটা প্রতি বছরে 2 থেকে 10% এটা সিরোসিস করতে পারে, এবং যাদের সিরোসিস হয়ে গেছে তাদের ক্ষেত্রে অধিকতর সিরোসিস বা অধিকতর একে বলে ডিকম্পেনসেশন প্রতি বছরে প্রায় 3%, এবং যাদের সিরোসিস হয়ে গেছে তাদের থেকে এটা ক্যান্সার হতে পারে প্রতি বছরে প্রায় 2 থেকে 3%। এই জন্য আমরা সচেতনতা বা আমরা চিকিৎসার জন্য এত অনুষ্ঠান, এত সচেতনতার জন্য কেন আমরা ক্যাম্পেইন করতেছি, সেটা হচ্ছে যাদের এই যে দীর্ঘমেয়াদী লিভারটা হয়ে গেছে, রোগটা হয়ে গেছে, তাদের জন্য পরবর্তী জটিলতা আমরা প্রিভেন্ট করতে পারি, মানে সিরোসিস প্রিভেন্ট করতে পারি, অথবা তার জন্য যেন কার্সিনোমা বা ক্যান্সার না হয় সেটা প্রিভেন্ট করতে পারি। এই জন্য আমরা এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে আমাদের জনগণকে সচেতন করার চেষ্টা করতেছি। অনেক ধন্যবাদ জানাচ্ছি। মানে তার মানে আমরা এটা বুঝতে পারলাম যে কারো যদি এটা পজিটিভ চলেই আসে, তার ব্যক্তিগতভাবে যেমনি ভেঙে পড়ার কারণ নেই, পাশাপাশি সামাজিকভাবেও তিনি যেন কোনোভাবে হেয় প্রতিপন্ন না হন বা নিজেও হীনমন্যতায় না ভোগেন। আপনার বক্তব্য থেকে আমরা এই বিষয়টা পরিষ্কার হলাম। আমরা আপনার কাছে জানতে চাই যে কারো যদি হেপাটাইটিস বি ভাইরাস দিয়ে কেউ আক্রান্ত হয়ে থাকেন, তার লক্ষণ বা উপসর্গগুলো কিভাবে প্রকাশ পায়? আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি অনেকটা একটু আলোচনা করেই ফেলেছি। এটা দুইভাবে মানে লক্ষণ প্রকাশিত হতে পারে। সাধারণত এটা অ্যাকুট মানে স্বল্পমেয়াদী হেপাটাইটিস, মানে যেটা আমরা বলি অ্যাকুট ভাইরাল হেপাটাইটিস, এবং দীর্ঘমেয়াদী যেটা হচ্ছে আপনার দীর্ঘমেয়াদী বা ক্রনিক হেপাটাইটিস বি যেটা আমরা বলি। সাধারণত বলা হয়ে থাকে স্বল্পমেয়াদী যে ভাইরাসগুলা মানে আক্রান্ত হয়, স্বল্পমেয়াদী যে রোগগুলো হয়, এখানে একটা মজার বিষয় হচ্ছে মানে এই রোগটা বলছে যে স্বল্পমেয়াদী যাদের রোগটা তৈরি করে লিভারে আক্রান্ত করে, তাদের শতকরা মানে 2/3 জানেই না যে তার ভাইরাস ঢুকে গেছে, মানে তার কোনো উপসর্গ তৈরি করে না, একে বলে সাব ক্লিনিক্যাল প্যাটার্ন। মানে বলছে যে 65 থেকে 70% মানুষ, মানে 2/3 মানুষ বুঝেই না যে তার এটা ঢুকে গেছে। আর 1/3 মানুষের ক্ষেত্রে তার ক্ষুধামন্দা, হালকা হালকা জ্বর, পেটে ব্যথা, বমির ভাব, এবং পরবর্তীতে তার জন্ডিস ডেভেলপ করতে পারে। আর যেটা আমি বলেছি যে যাদের অ্যাকুট ভাইরাল হেপাটাইটিস হয় তার শতকরা 90% এটা কি হয়ে যায়, সম্পূর্ণরূপে ভালো হয়ে যায়, 6 মাসের মধ্যেই ভালো হয়ে যায়। 6 মাসের মধ্যে যদি ভালো না হয়, এটা যদি এইচ বেস এই 6 মাসের উপরে যদি পজিটিভ থাকে, তখন আমরা একে দীর্ঘমেয়াদী লিভার হিসেবে তাকে লেবেল করি আর কি। আর যাদের দীর্ঘমেয়াদী লিভার রোগ হয়ে গেছে, তাদের যদি আমরা সঠিক চিকিৎসা বা ফলো আপ না রাখতে পারি, তাদের ক্ষেত্রে এটা লিভার সিরোসিস করতে পারে। সিরোসিসের জন্য আপনি হয়তো জানেন যে সিরোসিস আনুষঙ্গিক কিছু উপসর্গ হয়, যেমন হাত পায়ে পানি আসা, রক্তবমি হওয়া, শরীর ফুলে যাওয়া, অজ্ঞান হয়ে যাওয়া, এগুলো হতে পারে। সেক্ষেত্রে তার বারবার হাসপাতালে ভর্তি হতে পারে, এন্ডোস্কোপি করে বেরিসেল ব্যান্ড লাইগেশন লাগতে পারে, অথবা ইন লং রানে আমরা তার একটু কমপ্লিকেশন হতে পারে, সেটা হচ্ছে তার লিভার ক্যান্সার হতে পারে। এগুলো হচ্ছে তার মানে প্রাথমিক অবস্থায় যদি সেটা চিকিৎসা দিয়ে থামানো না যায়, তাহলে সে এই জটিলতাগুলো পর্যন্ত নিয়ে যেতে পারে। দুর্ভাগ্যজনক হলো সত্য যে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকেই হয়তো বিষয়গুলো অবহেলা করেন বা বিভিন্ন ধরনের সংকট বা সমস্যার কারণে হয়তো বা সঠিক চিকিৎসা না নেওয়ার কারণে কিন্তু এরকম জটিলতা সমৃদ্ধ রোগীও তো আমরা পেয়ে থাকি। জি জি, অনেক ধন্যবাদ। আমরা আসলে একটা বিরতির সময় হচ্ছে, আমরা একটা বিরতিতে যাব। তার আগে আপনি আমাদেরকে আরেকটু পরিষ্কার করবেন যে হেপাটাইটিস বি কারো পজিটিভ আসলে অথবা এই ধরনের রোগীদের ক্ষেত্রে মানে কাদের ক্ষেত্রে চিকিৎসা করা দরকার হয়ে থাকে? অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাধারণত হেপাটাইটিস বি যখন পজিটিভ আসে কারো, তখন আমরা তাকে প্রথমে এই রুগীটাকে আমরা কাউন্সেলিং করি যে আপনার ভয়ের কিছু নেই। যেহেতু হেপাটাইটিস বির যদি তার চিকিৎসা প্রয়োজন হয়, এর প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশে সম্ভব, এবং এর যে আনুষঙ্গিক ওষুধ এটা বাংলাদেশে অ্যাভেলেবেল আছে। তখন আমরা এই পেশেন্টটাকে বলি যে আপনার কিছু আনুষঙ্গিক পরীক্ষা লাগবে, যে ভাইরাসটা কি সুপ্ত অবস্থায় আছে নাকি এটা মানে অ্যাক্টিভ রিপ্লিকেটিং, মানে হচ্ছে ক্ষতি করার অবস্থায় আছে। তো সেই ক্ষেত্রে আমরা সাধারণত কয়েকটা পরীক্ষা তাকে দেই, যে একটা এইচজিপিটি পরীক্ষা, পরে ডিএনএ ভাইরাসের কাউন্টটা দেখা হয়, বা আনুষঙ্গিক কিছু লিভার ফাংশন টেস্ট আমরা যেটা করি। মানে প্রাথমিকভাবে আমরা বোঝার চেষ্টা করি যে ভাইরাসটা কি সুপ্ত অবস্থায় আছে নাকি এটা জাগ্রত অবস্থায় থেকে লিভারের ক্ষতি করতেছে। যদি এটা সুপ্ত অবস্থায় থাকে, মানে লিভারের সব ফাংশন ভালো থাকে, তাহলে আমরা বলি যে আপনার এই মুহূর্তে চিকিৎসার দরকার নেই, আপনি একটা নির্দিষ্ট মেয়াদের পরপর ফলো আপে থাকবেন। অবশ্যই সে যেন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বা হেপাটোলজিস্টের আন্ডারে ফলো আপ থাকতে হবে নিয়মিতভাবে। আর যাদের আমরা দেখি যে ভাইরাসটা জাগ্রত অবস্থায় থেকে লিভারের ক্ষতি করতেছে এবং তার ডিএনএ কাউন্টটা অনেক বেশি, লিভারের অন্য এনজাইমগুলো একটু বেশি, অর্থাৎ তার মানে চিকিৎসার সে উপযুক্ত এই পর্যায়ে, তখন আমরা সাথে সাথে তাকে আমরা চিকিৎসা শুরু করে দিই। তো এই জন্য সবারই যে চিকিৎসা লাগবে বিষয়টা এরকম না, কারণ আমাদের যে অভিজ্ঞতা থেকে আমরা বলতেছি বা আমাদের যে ডাটা যেটা আছে সেটা হচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রেই এই ভাইরাসটা সুপ্ত অবস্থায় থাকে।
এখন প্রশ্ন করতে পারেন যে সুপ্ত অবস্থায় যদি থাকে তাহলে কেন আমাদের বারবার ফলো আপে দরকার, কেন একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বা হেপাটোলজিস্টের আন্ডারে আমাদের থাকতে হবে? সেটাও তার ব্যাখ্যা বা তার উত্তর হচ্ছে এই যে ভাইরাসটা সুপ্ত অবস্থায় আছে, তার যে লোকটা এই ভাইরাসটা বহন করতেছেন তার কোনো কারণে যদি তার রোগ প্রতিরোধ ক্ষমতার ঘাটতি হয় বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তখন কিন্তু এই ভাইরাসটা যে কোনো সময় এটা জাগ্রত অবস্থায় অ্যাক্টিভ অবস্থায় ফিরে আসতে পারে। তখন কিন্তু তার লিভার ক্ষতি করবে, লিভার সিরোসিস হতে পারে, লিভার ক্যান্সার হতে পারে। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে ফলো আপ থাকার, সেটা হচ্ছে যে এই ভাইরাস ঘটিত পরবর্তী যেন জটিলতা না হয়। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমাদের অনেক গুরুত্বপূর্ণ আলোচনা, অনেক গুরুত্বপূর্ণ তথ্য পরামর্শ আপনার কাছ থেকে আমরা পাচ্ছি। আমরা হেপাটাইটিস বি সংক্রান্ত আরও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আছে, চিকিৎসা সহ আরও কিছু প্রশ্নের উত্তর আমরা আপনার কাছ থেকে নেব। আমাদের সময় হলো একটি বিরতির, আমরা বিরতির পরে আবারও ফিরে আসছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন প্যানভিশন টিভির স্বাস্থ্য বিষয়ক সরাসরি নিয়মিত আয়োজন শরীর ও মন অনুষ্ঠান। আমাদের আজকের অনুষ্ঠানের আলোচনা বিষয় হেপাটাইটিস বি। দর্শক, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে। আমাদের সময় হলো ছোট্ট একটি বিরতির। আমরা বিরতির পরে আবারও একই আলোচনায় ফিরে আসব, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন প্যানভিশন টিভির স্বাস্থ্য বিষয়ক সরাসরি নিয়মিত আয়োজন শরীর ও মন অনুষ্ঠান। দর্শক, অনুষ্ঠানটি প্যানভিশন টিভির স্বাস্থ্য বিষয়ক অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্যানভিশন হেলথ থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে কমেন্টে প্রশ্ন করার মাধ্যমে, কমেন্ট বক্সে লেখার মাধ্যমে আপনাদের যে কোনো প্রশ্ন করতে পারেন, সাথে আপনাদের অনুভূতি বা মন্তব্য জানাতে পারেন, এবং চাইলে আপনারা সরাসরি স্ক্রলে দেখানো নাম্বারটিতে ফোন করার মাধ্যমেও ফোন করে আমাদের অনুষ্ঠানে সরাসরি যুক্ত হয়েও আপনারা প্রশ্ন করতে পারেন আজকের আলোচনার প্রাসঙ্গিক বিষয় নিয়ে। দর্শক, আমরা আজকে আলোচনা করছি হেপাটাইটিস বি একটি নীরব ঘাতক। জানুন, সচেতন হন এবং সুস্থ থাকুন। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট মেডিসিন, লিভার ও গ্যাস্ট্রোএন্টারোলজি বিশেষজ্ঞ, যিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত রয়েছেন, ডাক্তার আরিফুর রহমান। বিরতির পরে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হেপাটাইটিস বি বা ক্রনিক হেপাটাইটিস বি এই বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম। আপনি আমাদেরকে এই বিষয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আমরা এই পর্যায়ে আপনার কাছে জানতে চাই যে কেউ যদি হেপাটাইটিস বিতে আক্রান্ত হয়ে থাকে তাহলে আসলে তার কি কি চিকিৎসা পদ্ধতি রয়েছে, তারা এর সাথে আপনি এটাও আমাদেরকে জানাবেন যে এর চিকিৎসা বাংলাদেশে পরিপূর্ণভাবে সম্ভব কিনা। কারণ বাংলাদেশের মানুষের অনেকের একটি ধারণা আছে যে একটু জটিল রোগ বা একটু জটিলতার কথা শুনলেই সীমানা পাড়ি দেওয়ার একটা টেন্ডেন্সি মানুষের ভিতরে আছে। তো এটার চিকিৎসা পদ্ধতি বাংলাদেশের প্রতুলতার কীরকম? অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি। যে প্রশ্নটার আলোকে এখন বলছি সেটা হচ্ছে ক্রনিক হেপাটাইটিস বি। প্রথমেই আমরা যে একটু আগে আমি বলেছি যে পেশেন্টগুলোকে আমরা দুই ভাগে ভাগ করি, যাদের চিকিৎসা লাগবে এই মুহূর্তে, আর এই মুহূর্তে চিকিৎসা লাগছে না বাট এটা রেগুলার ফলোআপে থাকতে হবে, পরবর্তী চিকিৎসা লাগতে পারে। যাদের এই মুহূর্তে চিকিৎসা প্রয়োজন তাদের মানে চিকিৎসার যাবতীয় ওষুধ এবং যাবতীয় পরীক্ষা দিয়ে এবং যাবতীয় ব্যবস্থা সব কিছু বাংলাদেশে সম্ভব এবং বাংলাদেশে অ্যাভেলেবেল। আমরা এই রোগীদের অনেক আন্তরিকতার সহিত, দক্ষতার সহিত প্রতিদিন আমরা এই রোগী হাজার হাজার রোগীকে আমরা চিকিৎসা দিয়ে আসছি। এবং একটা সবচেয়ে আশার বাণী হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ প্রতিনিয়ত এই রোগীদের আলাদা করে চিকিৎসা দিচ্ছে। আমাদের জন্য আরেকটা আলাদা করে হেপাটাইটিস ক্লিনিক আছে। আমরা এই রোগীদের সেই ক্ষেত্রে সেবা দিয়ে থাকি। যাদের চিকিৎসা দরকার বা যাদের চিকিৎসা দরকার নেই তাদেরকে আমরা পরামর্শ দিয়ে থাকি কীভাবে ফলোআপে আসতে হবে, তার বিস্তারিত সব কিছু আমরা এদেরকে দিয়ে থাকি। সো এই রোগের জন্য, এই রোগে আক্রান্ত কোনো রোগীকেই যেন আর দেশের বাইরে যেতে না হয়, তার জন্য আমরা সবাই কমিটেড। আমরা এই রোগীদের আমাদের দেশের মধ্যেই উপযুক্ত এবং আধুনিক চিকিৎসা দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ জানাচ্ছি। এটার চিকিৎসা পদ্ধতিগুলো আসলে কি কি রয়েছে এবং সেগুলোর আসলে ব্যয় কীরকম, চিকিৎসা ব্যয়টা কীরকম হয়, একটু যদি ধারণা দিতেন। অনেক ধন্যবাদ। চিকিৎসা পদ্ধতি এখন বর্তমানে দুই ধরনের চিকিৎসা পদ্ধতি আছে। একটা হচ্ছে ইনজেকশন এবং মুখে খাওয়ার ট্যাবলেট। সাধারণত ইনজেকশনের কিছু সাইড এফেক্ট আছে, সাধারণত এখন ইনজেকশন আর ইউজ করা হয় না তেমন। আমরা মুখে খাওয়ার ওষুধই এখন ব্যবহার করা হয় এবং অনেক ভালো ভালো ওষুধ বাজার আছে, আমাদের দেশে এগুলো তৈরি হচ্ছে। সাধারণত
একটা প্রশ্ন হয়তো দর্শক এই আলোকে আমি মানে দর্শকদের উদ্দেশ্যে আমাকে নিজেকে করতে ইচ্ছে করতেছে যে আমি এই হেপাটাইটিস বি যখন আমরা আক্রান্ত হব বা আক্রান্ত কেউ হয় তাহলে ওষুধটা কতদিন আমাদের খেতে হবে? জি জি, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাধারণত আমি আগেই বলেছি যে ডায়াবেটিস যেমন একটা ক্রনিক রোগ, এটা সম্পূর্ণ নির্মূল করা যেমন সম্ভব না, ক্রনিক হেপাটাইটিস বি যাদের চিকিৎসা প্রয়োজন তাদের ক্ষেত্রেও সম্পূর্ণভাবে এটা নির্মূল করা সম্ভব না, কিন্তু আমরা ওষুধ খাওয়ার মাধ্যমে এই রোগটাকে নিয়ন্ত্রণে রাখতে পারি এবং পরবর্তীতে রোগ সংক্রান্ত জটিলতা থেকে এটা আমরা প্রতিরোধ করতে পারি। এই উদ্দেশ্যে আমরা চিকিৎসাগুলো রোগীদের দিয়ে থাকি। সাধারণত কোনো রোগীর ক্ষেত্রে, এবং এটা রোগী টু রোগী অনেক পার্থক্য বা ভ্যারি করে, যেমন কারো ক্ষেত্রে সারা জীবনই লাগতে পারে ওষুধ, কারো ক্ষেত্রে 3 বছর, 5 বছর, 7 বছর, 8 বছর, ইভেন সারা জীবনই খেতে হতে পারে। তবে এই ডিসিশনগুলো নিবে একজন গ্যাস্ট্রোন্টোলজিস্ট বা হ্যাপাটোলজিস্ট, তার রোগের ধরন অনুসারে, রোগটা কোন দিকে আগাচ্ছে, তার শারীরিক মানে উপসর্গর উপর ভিত্তি করে, এবং তার অন্য কোনো আনুষঙ্গিক কোমরবিডিটি আছে কিনা, সব কিছু সামগ্রিকভাবে বিবেচনা করে একজন গ্যাস্ট্রোন্টোলজিস্ট বা হ্যাপাটোলজিস্টই সিদ্ধান্ত নিতে পারবে তার এই চিকিৎসা কতদিন চলবে। যেহেতু ওষুধগুলো একটু দামি, এই জন্য চিকিৎসা একটু ব্যয়বহুল, এটা যেহেতু সারা জীবন খেতে হয় বা দীর্ঘদিন খেতে হয়, এই জন্য চিকিৎসাটা কিছুটা ব্যয়বহুল। তার সাথে যে আনুষঙ্গিক যে টেস্টগুলো করা হয় যেমন ডিএনএ বা ফাইব্রোস্ক্যান, এই টেস্টগুলো কিছুটা ব্যয়বহুল। এই জন্য অনেক রোগীদের ক্ষেত্রে অনেক সময় এটা চিকিৎসা নেওয়া বা চিকিৎসা চালিয়ে যাওয়া অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। এই ক্ষেত্রে আমি মানে আহ্বান করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে যে এই রোগ থেকে যে নির্মূলের জন্য আমরা প্রতিরোধের পাশাপাশি যারা আক্রান্ত তাদের ক্ষেত্রে যেন এই চিকিৎসা পদ্ধতি সম্পূর্ণরূপে ফ্রি করা হয়, সেক্ষেত্রে আমি আহ্বান জানাবো বাংলাদেশ সরকারকে। অনেক ধন্যবাদ জানাচ্ছি। খুবই চমৎকার একটি আহ্বান আপনি জানিয়েছেন। আশা করি সরকারের কর্তৃত্বশীল ব্যক্তিদের কাছে আমাদের এই তথ্যগুলো পৌঁছে যাবে ইনশাল্লাহ, এবং হেপাটাইটিস বিতে আক্রান্ত রোগীরা বিশেষ করে যাদের আর্থিকভাবে যারা সংকটে আছেন তারাও বেঁচে থাকার নতুন আশা খুঁজে পাবেন ইনশাল্লাহ। আমরা আপনার কাছে জানতে চাইবো যে হেপাটাইটিস বি যদি কারো পজিটিভ হয়, আপনি যদিও একটু ধারণা দিয়েছেন, আবারও একটু আপনার কাছে আমরা পরিষ্কার হতে চাই যে কারো যদি একবার পজিটিভ ধরা পড়ে সেটার পরবর্তী সময়ে নেগেটিভ হওয়ার সম্ভাবনা আছে কিনা? অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেক রুগী এটা আমাদের প্রশ্ন করে থাকে যে স্যার আমার তো হেপাটাইটিস বি পজিটিভ, অনেক দিন ধরে ওষুধ খাচ্ছি, মানে ক্রনিক হেপাটাইটিসের ক্ষেত্রে বলছি, এটা কি নেগেটিভ হবে কিনা। অথবা অনেকের একটা ভুল ধারণা হয় যে আধুনিক ডাক্তারি চিকিৎসা এটা হয়তো নেগেটিভ হয় না, কিন্তু যে হার্বাল ওষুধ বা কবিরাজি ওষুধ খেলে হয়তো এটা নেগেটিভ হতে পারে। সেক্ষেত্রে অনেকেই এই হার্বাল বা কবিরাজি ওষুধ খেয়ে লিভারের আরও সমস্যা তৈরি করে আমাদের কাছে আসে। তো আমরা এটাকে যদি দুই ভাগে ভাগ করি, যেটা আমরা প্রথম দিকে একটু বলেছিলাম যে যদি স্বল্পমেয়াদী লিভারের সমস্যা হয়, যেটা অ্যাকুট ভাইরাল হেপাটাইটিস, যেটা আমরা বলেছি শতকরা 90% বা শতকরা 90% মানুষের ক্ষেত্রেই এটা সম্পূর্ণরূপে নেগেটিভ হয়ে যায় 6 মাসের মধ্যেই। আর যাদের ক্রনিক হেপাটাইটিস বা দীর্ঘমেয়াদী লিভারের সমস্যা, তাদের ক্ষেত্রে এটা মানে সারা জীবনই এটা পজিটিভ থাকে। মানে যদি মোটা দাগে বলি, যদি একটা মানে শব্দটা বলতে একটু আমারও কষ্ট হচ্ছে বা যারা দর্শক শ্রোতা তাদের শুনতে কষ্ট হচ্ছে বা মন খারাপের মধ্যে একটা প্রশ্ন মানে একটা বক্তব্য হলো, সেটা হচ্ছে সারা জীবনই সাধারণত আমাদের অভিজ্ঞতায় সারা জীবনই এটা পজিটিভ থাকে। খুব অল্প মানুষেরই এটা খুব মানে নেগেটিভ হয়, কিন্তু আমাদের তারপর ওষুধ চালিয়ে যেতে হবে, চিকিৎসা নিতে হবে, নিয়মিত ফলোআপে থাকতে হবে। এই জন্য এই রোগের যেন জটিলতা না হয়, এই রোগ পরবর্তী কোনো জটিলতা নিয়ে আমরা যেন হাসপাতালে ভর্তি হতে না হয়, এবং কোনো এই রোগ সংক্রান্ত বা এই রোগ যেহেতু এটা ক্যান্সারাস একটা ভাইরাস, পরবর্তীতে একটা জীবন মরণঘাতী ক্যান্সারের রোগে যেন পরিণত না হয়, এই জন্য আমরা এতগুলা কথা বলছি আজকে। আমি প্রাসঙ্গিক আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই যে যাদের ক্ষেত্রে ধরেন যে কোনো লক্ষণ প্রকাশ পায়নি, তিনি অন্য কারণে পরীক্ষা করেছেন, রক্ত দেওয়ার জন্য হোক বা আপনি যে বললেন যে বিদেশে যাওয়ার ক্ষেত্রে স্ক্রিনিং টেস্টের মধ্যে করেছেন, পজিটিভ ধরা পড়লো, কিন্তু তার এই মুহূর্তে কোনো ধরনের লক্ষণ নেই, তাদের ক্ষেত্রে করণীয় কি? তাদের ক্ষেত্রে আমরা যেটা বললাম, তাদের ক্ষেত্রে হচ্ছে যে আমরা ওই যে প্রথমে দুইটা ক্যাটাগরিতে ভাগ করব। তাকে কিছুটা তার কিছু রোগের ইতিহাস আমরা তার কাছে জানবো, যে তার ফ্যামিলিতে পরিবারে আর কারো কেউ আক্রান্ত কিনা, বা তার আগে কখনো জন্ডিস হয়েছিল কিনা, কোনো রক্তবমি, কালো পায়খানা, হাত পা ফুলে যাওয়া, পানি আসা বা অজ্ঞান হয়ে যাওয়া, এগুলো আছে কিনা। যদি এগুলা থাকে তাহলে দ্রুততম সময় আমাদের লিভারের আনুষঙ্গিক যে পরীক্ষা নিরীক্ষা এবং এই ভাইরাসের স্ট্যাটাস মানে অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ দেখার জন্য যে আনুষঙ্গিক পরীক্ষা নিরীক্ষাগুলো আছে সেগুলো করতে হবে, এবং সেই অনুসারে আমরা চিকিৎসা দিব তার রিপোর্টের ফলাফল অনুসারে। আর যাদের এই কোনো উপসর্গ নেই, শুধু হঠাৎ করে ধরা পড়েছে, তাদের ক্ষেত্রেও আমরা
মানে এই ভাইরাসের স্ট্যাটাসটা দেখার জন্য কয়েকটা পরীক্ষা করব, যে ভাইরাসটা কি অ্যাক্টিভ আছে না ভাইরাসটা ইনঅ্যাক্টিভ আছে। যদি অ্যাক্টিভ অবস্থায় থাকে এবং সে চিকিৎসার উপযোগী হয় এই মুহূর্তে, তাকে আমরা চিকিৎসা দেব। আর যদি চিকিৎসার উপযোগী না হয়, ভাইরাসটা সুপ্ত অবস্থা আছে, তাহলে আমরা তাকে রেগুলার ফলো আপে আসতে বলবো। ধন্যবাদ। তার মানে কি আমরা এই কথাটাকে এক বাক্যে এভাবেই বলতে পারি যে যদি কারো ইনঅ্যাক্টিভ অবস্থায় ভাইরাস ধরা পড়ে, মানে তার শরীরে কোনো লক্ষণ প্রকাশ না পায়, তাহলে পজিটিভ আসা মানেই রোগীর ক্ষেত্রে ঘাবড়ে যাওয়া উচিত হবে না। আবার এই মুহূর্তে লক্ষণ নেই বা তার কোনো কষ্ট হচ্ছে না দেখে এটার ব্যাপারে উদাসীন থাকাটাও ঠিক হবে না। অনেক গুরুত্বপূর্ণ একটা মন্তব্য, আমি এর সাথে একটু যোগ করতে চাই। আর খুব গুরুত্বপূর্ণ একটা কথা আপনি বলেছেন যে যদি হেপাটাইটিস বি পজিটিভ হয়, তার এই মুহূর্তে মানে হতাশ হওয়ার কিছু নাই যে আমার জীবন শেষ হয়ে গেল বা আমার মনে আর মানে সব কিছু শেষ হয়ে গেল, এরকম ভাবার কোনো সুযোগই নেই। কারণ আমরা দেখেছি যে দীর্ঘমেয়াদী যাদের লিভারে আক্রান্ত ক্রনিক হেপাটাইটিস বি, যেটা আমরা উদাহরণ দিয়েছি যে একজন মানুষের 40 বছরে আক্রান্ত হয়েছে, তার তো আগে তো কিছুই হয় নাই। আশা করি সারা জীবনই মানে সে বাকি জীবনও সে সুস্থ থাকতে পারে। তবে শর্ত হচ্ছে সে আমাদের কাছে নিয়মিত ফলো আপে আসবে, ফলো আপে থাকতে হবে। অনেক ধন্যবাদ। আমরা আসলে শেষের দিকেই চলে আসছি। এখন আমাদের গুরুত্বপূর্ণ আরও কয়েকটি বিষয় আছে। যে আপনি বলেছেন যে গর্ভাবস্থায় যেসব মায়েদের মানে যেসব হেপাটাইটিস বি যাদের আগে থেকেই ছিল, এরকম মায়েরা যদি গর্ভবতী হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে তো বাচ্চার ক্ষেত্রে ঝুঁকি থাকে। তো এই সব ক্ষেত্রে বাচ্চাদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা আছে কিনা, এবং গর্ভবতী মায়েরা মানে গর্ভবতী মানে বাচ্চা প্রসবের পরে বাচ্চাকে দুধ খাওয়ালে কোনো সমস্যা হবে কিনা? অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, ধন্যবাদ। প্রথমত হচ্ছে কোনো মা যদি হেপাটাইটিস বি আক্রান্ত থাকে এবং সে অবস্থায় তিনি গর্ভবতী হন, সেক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে করণীয় হচ্ছে মানে মা যদি আগে থেকেই ওষুধ পেয়ে থাকেন, মানে হেপাটাইটিস বি সে আগে আক্রান্ত এবং সে চিকিৎসার উপযোগী ছিলেন এবং চিকিৎসা সে চালিয়ে যাচ্ছেন, তাহলে আমরা দেখব যে সে কোন ধরনের ওষুধ মানে এখন খাচ্ছেন। যদি দেখা গেছে যে তিনি আগে থেকে ওষুধ চালিয়ে যাচ্ছেন, তিনি চিকিৎসার উপযুক্ত, তাহলে আমরা তাকে পরামর্শ দিব মানে প্রেগনেন্সি মানে গর্ভাবস্থায় যেসব ওষুধ সেফ সেই ওষুধে কনভার্ট করা। মানে আগে তিনি যদি অন্য একটা ওষুধ খেয়ে থাকেন, কারণ অনেকগুলো ওষুধ আছে হেপাটাইটিস বি, আপনি জানেন যে মনে করেন যে কেউ যদি ল্যামিবিডিন খেয়ে থাকে বা অন্য কোনো ওষুধ খেয়ে থাকে বা আরও অন্য কোনো ওষুধ অ্যাডিফোভির বা অন্য কোনো ওষুধ খেয়ে থাকে, সেক্ষেত্রে আমরা তাদের পরামর্শ দিব আপনি গর্ভাবস্থায় যেটা বাচ্চার জন্য সেফ, মায়ের জন্য সেফ, এই ধরনের একটা ওষুধে কনভার্ট করা। এটা আমাদের দেশে অ্যাভেলেবেল আছে। মানে তাকে হচ্ছে গর্ভবতী হওয়ার সঙ্গে সঙ্গেই বা তার পরিকল্পনা নেওয়াকালীন সময়ে চিকিৎসকের শরণাপন্ন হয়ে ওষুধটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে সে আগে জানতো না যে তার হেপাটাইটিস বি পজিটিভ, বাট গর্ভাবস্থায় আমরা হয়তো আপনি জানেন যে গর্ভাবস্থায় এখন রেগুলার স্ক্রিনিং টেস্টের আওতায় চলে আসছে। তো গর্ভাবস্থায় যখন ধরা পড়লো, আগে সে কখনোই জানতো না, তাহলে সেক্ষেত্রে আমরা তাকে 2 ভাগে ভাগ করব। প্রথম ভাগটা হচ্ছে যে তারা ইমিডিয়েটলি কিছু পরীক্ষা নিরীক্ষা করবো যে সে চিকিৎসার উপযোগী কিনা। যদি চিকিৎসার ফোন এসেছে, আমরা ফোনটা নিয়ে আবার আলোচনায় ফিরে আসছি। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আমরা শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হেপাটাইটিস বি এর যে টিকা, এটা আমরা নিয়েছি, এখন কি আমরা একেবারে সবসময়ের জন্য আশঙ্কা মুক্ত কিনা টিকা নেওয়ার পর? অনেক ধন্যবাদ দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি করেছেন। আসলে আমরা আমাদের অতিথির কাছ থেকে প্রশ্নের উত্তর দিচ্ছি, আপনি একটু এই প্রশ্নের উত্তর দিয়ে দিন। অনেক ধন্যবাদ দর্শক, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন যে হেপাটাইটিস বি আপনি টিকা নিয়েছেন, সেক্ষেত্রে এটা আমরা আশঙ্কা মুক্ত কিনা। আচ্ছা, হেপাটাইটিস বি এটার টিকাটা যেটা বলা হয়ে থাকে, এটা সাধারণত 70 থেকে 80 বা ক্ষেত্রবিশেষ শতকরা 90% ক্ষেত্রে এটা প্রোটেকশন দেয়। তবে শর্ত হচ্ছে যে এটা আমাদের এখন বর্তমান যে টিকার যে ব্যবস্থা, সাধারণত আমরা 3টা টিকা আমরা নেওয়া হয়। 0 প্রথম টিকা নেওয়ার 1 মাস পরে একটা, দ্বিতীয় টিকার 6 মাস পরে একটা, মানে 0, 1, 6 এইভাবে আমরা 3টা ডোজ নেব। নেয়ার হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে সাধারণত আমাদের টিকা নেওয়ার 1 থেকে 2 বছরের মধ্যে যদি অন্য কোনো সমস্যা না থাকে, যেমন ইমিউনোকম্প্রোমাইজ, ডায়াবেটিক পেশেন্ট বা কিডনির সমস্যা আছে, এই রোগী যদি না থাকে, মানে স্বাভাবিক মানুষ যদি থাকে, তাদের ক্ষেত্রে আমরা একটা টাইটার দেখব। টাইটার মানে হচ্ছে যে এই টিকার কার্যকারিতা আমাদের কতটুকু আছে। সাধারণত এই টাইটার যদি আমাদের প্রোটেক্টিভ লেভেলে থাকে, তাহলে আমাদের আর কোনো ভয়ের কিছু নেই। এর জন্য আমাদের দরকার হচ্ছে প্রতি 3 থেকে 5 বছর পর পর এই টিকার কার্যকারিতা পরীক্ষা করা। এটা আমাদের দেশে সম্ভব। আমাদের টিকার কার্যকারিতা পরীক্ষা করব, এবং একে বলা হয় NTSBS অ্যান্টিবডি টাইটার। এই টাইটারটা দেখে আমরা দেখব যে আমার
এই ভ্যাকসিন আমি যেটা নিয়েছি এটা কি প্রোটেক্টিভ লেভেলে আছে কিনা, মানে প্রতিরোধযোগ্য অবস্থায় আছে কিনা। যদি প্রতিরোধযোগ্য অবস্থায় আছে তাহলে কোনো সমস্যা নেই, চিন্তা করার কিছু নেই। আর যদি দেখা গেছে যে ভ্যাকসিন আমি সম্পূর্ণরূপে নিয়েছি কিন্তু এটা প্রতিরোধযোগ্য অবস্থায় নাই, তাহলে সেক্ষেত্রে একটা বুস্টার ডোজ নিতে হবে আমাকে। বুস্টার ডোজ নেওয়ার 1 থেকে 2 মাসের মধ্যে আমাকে আবার একটা টাইটার চেক করতে হবে। যদি টাইটারটা প্রোটেক্টিভ লেভেলে আসে তাহলে হচ্ছে আমরা প্রতি 3 থেকে 5 বছর পর পর আমরা একটা এই টাইটারটা দেখে আমরা নিশ্চিত হব যে টিকাটা প্রোটেক্টিভ অবস্থায় আছে কিনা। এটা হচ্ছে আমাদের দর্শক আশা করি অত্যন্ত চমৎকারভাবে আমাদের অতিথি বিষয়টি বুঝিয়ে দিয়েছেন। আপনার এই প্রশ্নের মাধ্যমে আমাদের অন্যান্য দর্শক বা যারা সাধারণ মানুষ সকলেই আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে আসলে হেপাটাইটিস বি টিকা নেওয়ার পরবর্তী সময়েও আমাদের কিছু করণীয় আসে। তবে তিনি বলেছেন যে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা হচ্ছে আশঙ্কা মুক্ত থাকতে পারি ইনশাল্লাহ। আমরা আসলে শেষের দিকে যাচ্ছি। আপনি যে বিষয়টি বলছিলেন যে মানে মায়েদের ক্ষেত্রে বাচ্চাকে যদি দুধ পান করায় সেক্ষেত্রে জি আছে। এখন আমরা মানে যেটা যে পর্যায়ে ছিলাম সেটা হচ্ছে যে যদি মা যদি আগে থেকে জানতো না যে হেপাটাইটিস বি তার পজিটিভ, কিন্তু ইনিশিয়াল গর্ভাবস্থায় তার ধরা পড়লো হেপাটাইটিস বি পজিটিভ, তাদের ক্ষেত্রে আমরা 2টা ক্যাটাগরিতে ভাগ করব এইভাবে কিছু কয়েকটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে। সে কি এই মুহূর্তে চিকিৎসার উপযোগী কিনা। যদি এই মুহূর্তে চিকিৎসার উপযোগী হয় তাহলে গর্ভাবস্থায় যে ওষুধটা তার চালিয়ে যাওয়া সম্ভব এই ওষুধটা আমরা তাকে কন্টিনিউ করতে বলবো। আর যদি মনে হয় যে এই অবস্থায় তার চিকিৎসা উপযোগী নয় তাহলে তাকে আমরা মানে আইডিয়াল যে নিয়ম যেটা প্রতি ট্রাইমেস্টারে মানে 3 থেকে 4 মাস পর পর আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা তাকে করে ফলো আপ করবো। আর যদি সম্ভব না হয় তাহলে অন্তত পক্ষে 24 থেকে 28 সপ্তাহে তাকে আমরা কয়েকটা পরীক্ষা করব, বিশেষ করে হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ। তো ডিএনএ যদি একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে তাহলে আমরা তাকে এটাকে ট্রিটমেন্ট বলে না, এটা বলে প্রোফাইল্যাক্সিস হিসেবে আমরা কিছু ওষুধ দিব, একটা ওষুধ দিব এবং ডেলিভারির হওয়ার 12 সপ্তাহ পর্যন্ত এটা চালাবো। এটার উদ্দেশ্য হচ্ছে আপনি হয়তো জানেন যে কোনো মা যদি হেপাটাইটিস বিতে আক্রান্ত থাকে মা থেকে বাচ্চাতে এটা ট্রান্সমিশন হওয়ার সম্ভাবনা 90%। কিন্তু আমরা যদি 24 থেকে 28 সপ্তাহ এটা স্ক্রিনিং করে ডিএনএটা হাই পেয়ে যদি এটা চিকিৎসা শুরু করতে পারি এবং এটা ডেলিভারি 12 সপ্তাহ পর্যন্ত চালাই তাহলে এই 90% থেকে এটা নেমে আসে 10%। চমৎকার। তাহলে হচ্ছে আমাদের এই মায়েদের ক্ষেত্রে এই সচেতনতা অনেক বেশি জরুরি। এবং কোনো মা যদি হেপাটাইটিস বি পজিটিভ থাকে গর্ভাবস্থায় আমাদের গাইনোকোলজিস্ট ম্যাডামদের কাছে আমাদের আহ্বান থাকবে অবশ্যই আপনার কোনো একটা গ্যাস্ট্রোন্টোলজিস্ট বা হেপাটোলজিস্টের কাছে এগুলো রেফার করে প্রপার ফলো আপে রাখতে বলবেন। অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর ওই যে বিষয়টা যদি বলতেন একটু যে বুকের দুধ খাওয়ানোর ক্ষেত্রে বুকের দুধ হচ্ছে হেপাটাইটিস বি আক্রান্ত মা তার বাচ্চাকে সম্পূর্ণভাবে বুকের দুধ খাওয়াতে পারবে, কোনো অসুবিধা হবে না। অন্য যদি কোনো অসুবিধা না থাকে যার কারণে বুকের দুধ খাওয়া তার জন্য মানে কোনো কারণে তার বাধা নিষেধ থাকতে পারে সেটা আলাদা বিষয়, কিন্তু হেপাটাইটিস বির কারণে কোনো মা বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে পারবে না এরকম কোনো ডাটা নেই, অবশ্যই সমস্যা নেই, খাওয়াতে পারবে। অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সর্বশেষ এবং বলবো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হেপাটাইটিস বি সংক্রান্ত অনেকগুলো আলোচনা হয়েছে, চিকিৎসা পদ্ধতি থেকে শুরু করে অনেকগুলো আলোচনা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা সবাই জানি যে প্রতিকার অপেক্ষা প্রতিরোধ উত্তম। তো আমরা যদি এই হেপাটাইটিস বিকে প্রতিরোধ করতে পারি তাহলে হয়তোবা আমাদের এই জটিল বিষয়গুলোতে আমাদের যেতে হবে না। প্রথমে আপনি আমাদের জানাবেন যে হেপাটাইটিস বি প্রতিরোধ সম্ভব কিনা, দ্বিতীয় হলো যে এটার সাথে আমাদের ব্যক্তিগত এবং রাষ্ট্রীয় কোনো পদক্ষেপ রয়েছে কিনা। অনেক ধন্যবাদ। হেপাটাইটিস বি সম্পূর্ণরূপে প্রতিরোধ করা সম্ভব, এটা একটা আশার কথা। আমি শুরু করি এখান থেকে, যেহেতু আমি গর্ভাবস্থায় ছিলাম, গর্ভাবস্থায় যে মা আক্রান্ত ছিলেন, প্রথমে যে মাটা হেপাটাইটিস বি আক্রান্ত সেখান থেকে আমি শুরু করি কীভাবে প্রতিরোধটা করা হয়, তাহলে আমরা টোটাল বিষয়টা একটা সম্মুখ ধারণা পেতে পারি। যে মা হেপাটাইটিস বি আক্রান্ত সেই বাচ্চার ডেলিভারি হওয়ার সাথে সাথেই আমরা তাকে ভ্যাকসিন এবং ইমিউনোগ্লোবুলিন, হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবুলিন সাথে সাথে আমরা দিব। আইডিয়ালি হচ্ছে 12 ঘন্টার মধ্যে দিতে পারলে সবচেয়ে ভালো হয়। এবং এই বাচ্চাটাকে পরবর্তীতে যে ভ্যাকসিন, যেমন ইউজুয়াল ভ্যাকসিন যে সিরিজ, যেটা আমি একটু পরে আসতেছি, সেই ভ্যাকসিনগুলো সে কন্টিনিউ করবে, চালিয়ে যাবে। পরবর্তীতে 9 থেকে 12 মাসে সে আবার HbS/Ag পরীক্ষাটা করবে। তাহলে একটু আবার ক্লিয়ার করি, যে মা হেপাটাইটিস বি আক্রান্ত ডেলিভারি হওয়ার সাথে সাথে বাচ্চাকে টিকা এবং ইমিউনোগ্লোবুলিন দুইটাই সাথে সাথে দিতে হবে এবং স্বাভাবিকভাবে ভ্যাকসিনের অন্য যে ডোজগুলো আছে সেটা চালিয়ে যাবে এবং 9 থেকে 12 মাসের মধ্যে
সে আবার এইচবিসিজি টেস্টটা করবে বাচ্চার, যে এটা কোনো টিকার কার্যকারিতা অথবা এটা আক্রান্ত হলো কিনা এটা দেখার জন্য। আর রাষ্ট্রীয়ভাবে যেটা বলেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আমাদের টার্গেট হচ্ছে 2030 সালের মধ্যে বাংলাদেশ থেকে বা তথা বিশ্ব থেকে হেপাটাইটিস বিকে সম্পূর্ণরূপে নির্মূল করা। সেই জন্য বাংলাদেশ সরকার 2003 সাল থেকে আমাদের যে ইপিআই শিডিউল 2003 সালে ফেস ম্যানারে এবং 2005 সাল থেকে ন্যাশন ওয়াইড এই যে অন্যান্য যে টিকাগুলো আছে জাতীয় টিকা, এই জাতীয় টিকার জন্য যে টিকাদান কর্মসূচি, সেখানে হচ্ছে এই হেপাটাইটিস বিটাকে ইনকর্পোরেট মানে এটা যুক্ত করা হয়েছে। এই জন্য বাচ্চাটা হচ্ছে 6 সপ্তাহ, 10 সপ্তাহ, 14 সপ্তাহে 3টা ডোজ পেয়ে যায়। এই জন্য যাদের জন্ম 2005-এর পরে তাদের ক্ষেত্রে এটা জাতীয়ভাবে তারা কিন্তু টিকা পেয়ে গেছে। তবে আমরা যেটা করতে পারি, যে দর্শক প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নের আলোকে তাদেরকে আমরা যেটা করতে পারি যে টিকার কার্যকারিতা কতটুকু আছে সেটার জন্য আমরা একটা টাইটার চেক করতে বলতে পারি। সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে এটা কতটুকু কার্যকর অবস্থায় আছে। যদি অকার্যকর অবস্থায় আছে সেক্ষেত্রে আমরা একটা বুস্টার ডোজ নিতে পারি। তবে আমাদের এখন বর্তমানে 2 ধরনের টিকা আছে, একটা হচ্ছে 4 ডোজ সিরিজ মানে 4টা ডোজ, এবং একটা হচ্ছে 3টা ডোজ সিরিজ। এখন আমাদের সবচেয়ে জনপ্রিয় যেটা 3 ডোজ সিরিজ, মানে 3টা টিকার ডোজ আমরা নিব, মানে 0, 1 মাস, 6 মাস করে আমরা টিকাটা নিব। এইভাবে যদি আমরা নিতে পারি, শুধু আমরা নিজেদের না, পরিবারের সমস্ত সদস্যদের মানে স্ক্রিনিং টেস্ট করে যাদের নেগেটিভ আছে তাদের সবাইকে টিকার আওতায় আনতে হবে, এমনকি যারা হাউসহোল্ড গৃহকর্মী আছে তাদেরও টিকার আওতায় আনতে হবে। তাহলে আমরা এই রোগটাকে প্রতিরোধ করতে সক্ষম হব। বাচ্চাদের ক্ষেত্রেও তো সরকারিভাবে টিকাদান কর্মসূচি সেটা তো ফ্রিতেই পাওয়া যাচ্ছে। তো যারা টিকা নেননি ছোটোবেলায়, বা আপনি যেটা বললেন 2003 বা 5 সালের আগে যাদের জন্ম, যারা সরকারিভাবে টিকাদান কর্মসূচির আওতায় ছিলেন না, তাদের ক্ষেত্রে তারা যদি এখন টিকা গ্রহণ করতে চান সেটা কিভাবে নিতে পারেন? তাদের ক্ষেত্রে হচ্ছে আমাদের প্রথমে স্ক্রিনিং করতে হবে যে হেপাটাইটিস বি ভাইরাস তার নেগেটিভ না পজিটিভ। সাধারণত যাদের একবার পজিটিভ হয়, যে প্রশ্নটা আমি একটু বলে নিই, যে যাদের একবার পজিটিভ হয়েছে তাদের আর টিকা নেওয়ার কোনো সুযোগ নাই, তাদের আর টিকা নেওয়ার কোনো সুযোগ নেই। আর যাদের নেগেটিভ হবে, আইডিয়ালি হচ্ছে আমাদের ইনিশিয়ালি স্ক্রিনিং টেস্ট করে, মানে পরিবারের সদস্য বা নিজে বা স্পাউস, বিশেষ করে ছেলে মেয়ে সবাইকে স্ক্রিনিং করে আমাদের টিকা নিতে হবে। যেটা আমি বলেছি যে টিকার যে সিরিজগুলো আছে এটা বাজারে অ্যাভেলেবেল আছে, মানে খুব বেশি দাম না। টিকাটা আমরা 3টা ডোজ হয়তো সর্বসাক করলে আমাদের 1500 টাকার মতো লাগবে, 1200 থেকে 1500 টাকার মতো লাগবে। তো আমরা আশা করি আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের দর্শক শ্রোতারা সবাই সচেতন হবেন এবং পরিবারের সদস্যদের স্ক্রিনিংয়ের আওতায় এনে নিজে দায়িত্বশীল হয়ে সবাইকে টিকাদানের ব্যবস্থা করবেন এবং এই টিকার আওতায় নিয়ে আসবেন। সর্বশেষ হচ্ছে যে সেই সাথে আপনি শুধুমাত্র এই টিকাদান তো আছে, এই রোগ ছড়ানোর যে মাধ্যমগুলো বা যে ছড়ানোর যে পন্থাগুলো আছে সেগুলো থেকে মানুষকে সচেতন করার ব্যাপারে কি বলবেন? অনেক ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা। প্যান ভিশনের আমরা অনুষ্ঠান একবার শেষ পর্যায়ে চলে আসছি। দেখুন, হেপাটাইটিস বি ভাইরাস অনেকগুলো মাধ্যমে ছড়াতে পারে। আর একটা মাধ্যম হচ্ছে বিবাহ বহির্ভূত দৈহিক মিলনের মাধ্যমে এটা ছড়াতে পারে। ধর্মীয় অনুভূতিতে বা ধর্মীয় যে বিষয়গুলো আছে, আমাদের আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা ব্যভিচারের ধারে কাছেও যেও না। তো বিষয়টা আসলে কতটা গুরুত্বপূর্ণ, মানে আল্লাহ কেন এটা নিষেধ করেছেন তার বাস্তব উদাহরণ হচ্ছে আজকের এই আলোচনা, যে এর মাধ্যমে অনেক মারাত্মক মরণঘাতী রোগ একজনের মাধ্যমে আরেকজন ছড়াতে পারে। এর জন্য আল্লাহ তাআলা হয়তো আরও কিছু স্পিরিচুয়াল বিষয় থাকতে পারে, আল্লাহ ভালো জানেন। এই জন্য এই হারাম রিলেশনগুলোকে আল্লাহ মানে কোরআন হাদিসের মাধ্যমে ইনহিবিট করেছেন। তো প্রিয় দর্শক শ্রোতা, আজ এই পর্যন্তই। আমরা ঢাকা মেডিকেলে আমি কর্মরত আছি। আপনাদের যে কোনো সমস্যা বা হেপাটাইটিস বি আক্রান্ত কোনো রোগী যদি আসেন, আমরা চেষ্টা করব সর্বোচ্চভাবে তাকে সহায়তা করার জন্য, তাকে তার সঠিক চিকিৎসা দেওয়ার জন্য, ফলো আপ করার জন্য। আবার দেখা হবে কোনো একটা অনুষ্ঠানে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার অনেক ব্যস্ততার মধ্য দিয়েও আপনি আমাদেরকে সময় দিয়েছেন প্যান ভিশন স্টুডিওতে। আমাদের প্রত্যাশাও সেটাই যে আপনি পরবর্তী সময়ে আরও ভিন্ন কোনো একটা টপিক নিয়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আলোচনা বা পরামর্শ দেবেন। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে আমাদের আজকের অনুষ্ঠানের নির্ধারিত সময় ফুরিয়ে গেছে। দর্শক, আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি রোগ নিয়ে আলোচনা করলাম, যেটিকে সংক্ষেপে আমরা বলেছিলাম নীরব ঘাতক। কিন্তু পাশাপাশি আমরা এটাও আলোচনায় শুনেছি বা আলোচনা করেছি যে এটাকে যদি আমরা সচেতনতার সাথে
প্রতিরোধ করার ব্যবস্থা গ্রহণ করি, তাহলে এই হেপাটাইটিস বি নামক এই মরণ ব্যাধি বা নীরব ঘাতক থেকে আমরা নিজেদেরকে আত্মরক্ষা করতে পারবো আমাদের সমাজ, পরিবার, দেশ এবং সর্বোপরি মানবতাকে। আমাদের সম্মানিত অতিথি আরেকটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন যে হেপাটাইটিস বি ছড়ানোর যে বিভিন্ন মাধ্যমগুলো রয়েছে সেগুলোর মধ্যে একটি কিন্তু গুরুত্বপূর্ণ তিনি বিষয় বলেছেন যে ধর্মীয় অনুভূতি বা ধর্মীয় অনুশাসন মেনে চলাও কিন্তু হেপাটাইটিস বি থেকে প্রতিরোধ করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। দর্শক, আশা করি আমাদের এই আলোচনা থেকে আপনারা উপকৃত হয়েছেন। হেপাটাইটিস বি মুক্ত একটি সুন্দর আগামী গঠনের জন্য আপনাদের সকলেরই সচেতনতা প্রয়োজন। আমরা সকলেই সচেতনতার মাধ্যমে সুন্দর একটি আগামী তৈরি করতে চাই ইনশাআল্লাহ। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ভিন্ন কোনো একটা বিষয় নিয়ে আমরা আবারও আলোচনায় আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালাম।